তো এখন আমরা প্রথমে দেখবো যে এমআরআই অ্যাবডোমেন মধ্যে কি কি এমআরআই আছে। তো প্রথমেই আছে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স কোলানজিও প্যানক্রিয়েটোগ্রাফি, বা সংক্ষেপে যেটাকে বলে এমআরসিপি। তো এখানে কোলানজিও বলতে বোঝানো হয়েছে গল ব্লাডার সংক্রান্ত এবং বাইল ডাক্ট সংক্রান্ত। আর প্যানক্রিয়েটোগ্রাফি বোঝানো হয়েছে যে প্যানক্রিয়েটিক ডাক্ট যেটা, বা সেটা। তাহলে এমআরসিপি করার উদ্দেশ্য হচ্ছে গল ব্লাডার, কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়েটিক ডাক্ট। তারপর এমআরআই অফ আপার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেনের মধ্যে লিভার চলে আসে, এইচবিএস, অর্থাৎ হেপাটো বিলিয়ারি সিস্টেম। তো ডাক্তাররা অনেক সময় স্পেসিফিক করে লিভার লেখে, এমআরআই অফ লিভার, আবার লিখতে পারে এমআরআই অফ এইচবিএস, সেটাও লিভারই বোঝায়। আবার এমআরআই অফ আপার অ্যাবডোমেনও বোঝাতে লিখতে পারে। তারপর এমআরআই অফ কিডনি, এমআর ইউরোগ্রাম, অর্থাৎ ইউরোগ্রাম মানে আমরা যেমন এক্স রে আইভিও করি কিডনির ইউরেটারটা দেখার জন্য, ঠিক একই ছবি দেখার জন্য আমরা এমআর ইউরোগ্রাম করি, যেটা কন্ট্রাস্ট না দিয়েও এমআর ইউরোগ্রামটা করা যায়। সেটা হচ্ছে আমরা রোগীকে যদি আইভি স্যালাইন পুশ করি, সেক্ষেত্রে ওই আইভি স্যালাইনটাই কিন্তু, যে ওয়াটার, সেটাই কিন্তু কন্ট্রাস্টের কাজ করে। যেহেতু আমরা জানি যে এমআরআই তে T2 ওয়েটেড যে ইমেজ গুলা, সেগুলোতে ফ্লুইড সবসময় সাদা আসে। এখন যদি আমাদের রোগীর স্টোমাক বা ডিউডেনাম এবং ইন্টেস্টাইনে যদি ফ্লুইড না থাকে, অর্থাৎ রোগীর প্রিপারেশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা শুধু কিডনিতে এবং ইউরেটারে এবং ব্লাডারে যাতে ফ্লুইড দেখার জন্য আমরা আইভি আইভি স্যালাইন দিয়ে থাকি, কোনো ওরাল কোনো কিছু খাওয়ানো হয় না। তারপর এমআরআই অফ হোল অ্যাবডোমেন, এমআরআই অফ লোয়ার অ্যাবডোমেন বা পেলভিস বা সার্ভিক্স। আচ্ছা, একটা বিষয়, এমআরআই অফ কিডনি এবং এমআরআই অফ ইউরোগ্রাম মানে দুটো তো একই জিনিসের মধ্যে পড়ছে না? প্রসিডিওর কি ভিন্ন হবে এখানে? হ্যাঁ, প্রসিডিউর কিছুটা ভিন্ন হবে, অনেকটাই ভিন্ন। যেমন এমআরআই আর অফ কিডনি যখন আমরা করব, তখন আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে কিডনি, তারপর ইউরেটার, ব্লাডার এবং কিডনিতে আমরা তখন কন্ট্রাস্ট ইউজ করব। এবং এই ক্ষেত্রে আমাদের ইউরোগ্রামের আলাদা কোনো ছবি দিতে হবে না। অর্থাৎ ইউরোগ্রাম যেটা আমি বুঝাইতেছি, যে আইভিউর মতো যে ছবিটা শুধু ইউরেটার দেখা যায়, ওরকম অর্থাৎ ছবি থ্রি দিতে ডি হবে ইমেজ না। আর কি বলা চলে। হ্যাঁ, 3D থ্রি ডি। ইমেজটা দিতে হবে না। কিন্তু যখন এমআর ইউরোগ্রাম চাবে, তখন আমাদের কিডনি ব্লাডারের মানে নর্মাল ইমেজ তো দিতেই হবে। সেক্ষেত্রে আমাদের ইউরেটারের যে 3D ইমেজ, সেটা কিন্তু দিতে হবে। এবং ইউরোগ্রামে কিন্তু অনেক সময় কন্ট্রাস্ট ইউজ করা লাগে না, কারণ দেখা গেছে বেশিরভাগ পেশেন্টের এমআরআই ইউরোগ্রাম দেয় যখন পেশেন্টের হয়তো ক্রিয়েটিনিন বেশি থাকে, অথবা তার রেনাল ফাংশন ভালো থাকে না, অথবা হাইড্রোনেফ্রোসিস থাকে, ইউরেটার অবস্ট্রাকশন থাকে, তখন এমআর ইউরোগ্রাম দেয়। আচ্ছা, তারপরে আসি। তাহলে আমরা এমআর ইউরোগ্রাম হলে আমরা কন্ট্রাস্ট দেব না? না, সাধারণত কন্ট্রাস্ট দেওয়া লাগে না, কিন্তু অনেক সময় আমাদের রেডিওলজিস্ট কন্ট্রাস্ট দিয়ে করতে বলে। এটা আসলে রুটিন হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া লাগে না, কারণ এমআর ইউরোগ্রামের পেশেন্টের বেশিরভাগই দেখা গেছে কিডনিতে কোনো না কোনো সমস্যা থাকে। হয়তো তার ক্রিয়েটিনিন বেশি থাকে বা হাইড্রোনেফ্রোসিস থাকে। তখন দেখা গেছে হাইড্রোনেফ্রোসিস থাকলে মানে তার ইউরেটারটা ডাইলেটেড হয়ে গেছে, ফ্লুইড জমে গেছে, মানে ফ্লুইড পাস হচ্ছে না, ইউরিন পাস হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ওই ইউরেটারটা অটোমেটিক দেখা যায়, কারণ কি ওই ইউরেটারে ফ্লুইড আছে। আর ফ্লুইড তো T2 তে এমনি সাদা আসে। এজন্য কন্ট্রাস্ট না দিলেও হয়, দেওয়ার দরকার নাই। এখানে নর্মাল স্যালাইন কতটুকু পরিমাণ দিতে হবে আইভি ভাবে? এখানে নর্মাল স্যালাইন আমরা 250 ml পুশ করি সিরিঞ্জ দিয়ে রোগীর আইভিতে, এবং 250 ml স্যালাইন আচ্ছা, পুশ আচ্ছা। করলে এই স্যালাইনটা, এবং আরেকটা ইনজেকশন দেই, সেটা হচ্ছে এই যাতে তাড়াতাড়ি এটা এক্সক্রিশন হয় কিডনি দিয়ে, ডাইউরেটিক ইনজেকশন বলে, এটার নামটা আমার মনে নাই। তো ইনজেকশন ওটা দিলে তো তাড়াতাড়ি কিডনি এই স্যালাইনটা ব্লাড থেকে মানে এক্সক্রিশন করে তাড়াতাড়ি, এবং ইউরেটারে ভালোভাবে যায়। তো এমআর ইউরোগ্রাম নিয়ে আমার আলাদা একটা আছে, প্রেজেন্টেশন আছে, সেটা আমি পরে দেখাবো। ওকে। তারপর আছে এমআরআই অফ রেকটাম, অর্থাৎ পায়খানার
রাস্তায় যে সমস্যা থাকে ওই এমআরআই স্পেসিফিক ভাবে আসে। এমআর এন্টারোগ্রাফি সেটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন গুলা দেখার জন্য, ইন্টেস্টাইনের। স্মল ইন্টেস্টাইন গুলো দেখার জন্য, যে রুগীকে মানে 1 ঘন্টা সময়ের মধ্যে প্রায় 1 লিটার স্যালাইন খাওয়ানোর পরে ইন্টেস্টাইনটা ডাইলেটেড করে তারপরে যে ছবিগুলো নেওয়া হয় ওই সিস্টেম। তারপর এমআরডিফিকোগ্রাফি। এমআরডিফিকোগ্রাফি হচ্ছে রুগীর যে ওই যে পায়খানার রাস্তায় যে মানে পায়খানা করার যে প্রক্রিয়া সেটা ঠিক আছে কিনা সেটা মানে লাইভ আমরা রুগীকে মেশিনের ভিতরে আমরা টয়লেট করাই, কিন্তু সেটা হচ্ছে টয়লেট না, সেটা আমরা রুগীর এনাস দিয়ে আমরা আল্ট্রাসাউন্ড জেলি ঢুকিয়ে দিই। ওই আল্ট্রাসাউন্ড জেলিটা প্রায় 200 250 300 ml আল্ট্রাসাউন্ড জেলি দেওয়ার পরে আমরা রুগীকে বলি আপনি টয়লেট করেন। তো টয়লেট করে তখন টয়লেট করা অবস্থায় কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো নিলে মানে লাইভ দেখা যায়, মুভির মতো দেখা যায় যে নড়াচড়া করতেছে। তো এগুলো আমি পরে আস্তে আস্তে একটা একটা করে দেখাবো, আলাদা করে টপিকস। তো এখন আমি প্রথমে এমআরসিপি দিয়ে শুরু করি। তো এমআরসিপির ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এবং আমাদের এমআরসিপির আমার মূল টার্গেট হচ্ছে এই গল ব্লাডারটা, তারপর কমন বাইল ডাক্টটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কমন বাইল ডাক্ট এটা, এবং এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এগুলো হচ্ছে আমাদের মূল টার্গেট। এবং কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট মিলিত হয়ে যেখানে ডিউডেনামের সাথে অ্যাটাচড হয়েছে সেটা হচ্ছে প্যাপিলা, এই জায়গাটা বলে প্যাপিলা। এখন যেহেতু বাইল এক ধরনের ফ্লুইড এবং স্বাভাবিক অবস্থায় গল ব্লাডার, বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্টে ফ্লুইড থাকে বাইল আকারে বা জুস আকারে, সেক্ষেত্রে আমাদের T2 সিকোয়েন্সে অবশ্যই এগুলো ব্রাইট অথবা সাদা দেখার কথা, সাদা আসার কথা। তো এখন এমআরসিপির টেকনিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেথ হোল্ড টেকনিক অর্থাৎ শ্বাস বন্ধ রাখতে হবে যেই টেকনিক, আর হচ্ছে রেসপিরেটরি গেটেড টেকনিক অর্থাৎ শ্বাস বন্ধ রাখতে হবে না, কিন্তু আমরা রেসপিরেটরি গেটেড যে আছে সিস্টেমটা আছে বা যে ডিভাইসটা আছে ওটা আমরা পেশেন্টের শরীরে লাগাই দিলে অটোমেটিক রোগীর শ্বাস প্রশ্বাসের যে মাত্রা ওই অনুযায়ী অটোমেটিক স্ক্যান হবে। এটা হচ্ছে রেসপিরেটরি গেটেড টেকনিক। এখন এমআরসিপির কি কি কারণে এমআরসিপি করে সাধারণত: বিলিয়ারি অবস্ট্রাকশন, কোলেডোকোলিথিয়াসিস অর্থাৎ গল ব্লাডারে বা কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে বা স্টোন থাকা সন্দেহ করে ডাক্তার, সেক্ষেত্রে বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট স্ট্রাকচারস, দ্য বাইল ডাক্ট সার্জারি অর পোস্ট সার্জিক্যাল biliary tract অল্টারেশন, অর্থাৎ বাইল ডাক্টের যদি অপারেশন করার আগে এবং পরে এই এমআরসিপিটা করতে হয়। তারপর biliary সিস্টা এডেনোমা এন্ড সিস্টা এডেনোসার্কিনোমা, তো যদি গল ব্লাডার এবং বাইল ডাক্টের আশেপাশে কোনো টিউমার বা ক্যান্সার সন্দেহ করে। তারপরে কনজেনিটাল অ্যানোমালিস মানে জন্মগত যদি কোনো ত্রুটি থাকে। তারপরে যদি প্যানক্রিয়াসে কোনো সিরোসিস থাকে। তারপরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং অ্যাকিউট পলিসিস্টাইটিস অর্থাৎ গল ব্লাডারের যে প্রদাহ থাকে তখন। বাইল ডাক্টস ক্যালকুলাই অর্থাৎ পাথর থাকলে, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াস ডিভিসাম। প্যানক্রিয়াস ডিভিসাম অনেক সময় হয় কি প্যানক্রিয়াসটা অ্যানাটমিটা উল্টা ভাবে থাকে, তো এগুলো বের করার জন্য এমআরসিপি ডাক্তাররা দেয়। তো এমআরসিপির প্রোটোকল গুলো হচ্ছে এগুলা। তো প্রথমে আমাদের লোকালাইজার আসে সব এমআরআই তে, অর্থাৎ 3টা ছবি আসে, করোনাল, এক্সিয়াল এবং স্যাজিটাল। তারপরে আমাদের নিতে হবে T2 হেস্ট 5 মিলিমিটার ব্রেথ হোল্ড করোনাল, মানে T2 করোনাল ছবি নিতে হবে 5 মিলিমিটার কাট। আর হেস্টটা হচ্ছে যে এই প্রোটোকলের একটা ধরন, যেহেতু শ্বাস বন্ধ রাখতে হবে তাহলে আমাদের এই হেস্ট সিকোয়েন্সটা ইউজ করতে হবে। যেহেতু এটা অল্প সময়ের প্রোটোকল এজন্য এই টেকনিকটা এখানে ইউজ করা হয়েছে, কারণ একটা রুগী
বেশিরভাগ দেখা গেছে 15-20 সেকেন্ডের বেশি শ্বাস বন্ধ রাখতে পারে না। তো এই সময় আমাদের স্ক্যানটা যাতে শেষ হয়, এই জন্য হ্যাস্ট প্রোটোকলটা ইউজ করা হয়েছে। তারপর T2 হ্যাস্ট 5 মিলিমিটার বেথর অ্যাক্সিয়াল, মানে শ্বাস বন্ধ করে অ্যাক্সিয়াল ইমেজ নিতে হবে। তারপর এই সেম অ্যাক্সিয়ালি আবার ফ্যাট স্যাচুরেশন নিতে হবে, অর্থাৎ একটা হচ্ছে নর্মাল T2 আর একটা হচ্ছে ফ্যাট সেট T2, মানে ফ্যাট গুলা যাতে কালো আসে। তারপরে আমাদের কি নিতে হবে, একটা থিক স্লাইস নিতে হবে, অর্থাৎ মোটা স্লাইস। 40 মিলিমিটারের একটা মোটা স্লাইস নিতে হবে অবলিক করে। এভাবে এই মোটা স্লাইসটা আমাদের কয়েকবার নিতে হবে, প্রায় 7-8 বার, 9 বার নিতে হবে। তারপরে আমাদের একটা 3D প্রোটোকল নিতে হবে, যেটা হচ্ছে T2 স্পেস 3D, এবং এটা হচ্ছে রেসপিরেটরি গেটেড প্রোটোকল। অর্থাৎ এই প্রোটোকলের জন্য কিন্তু শ্বাস বন্ধ রাখার দরকার নাই, ওই অটোমেটিক স্ক্যান হবে। কারণ আমরা রোগীর শরীরে ওই রেসপিরেটরি যে বিলো থাকে ওটা লাগিয়ে দিছি, তখন মেশিন বুঝতে পারে রোগী কখন শ্বাস বন্ধ করে কখন শ্বাস ছাড়ে, এটা রোগী মেশিন বুঝতে পারে। তো এমআরসিপির প্রিপারেশন হচ্ছে, প্রথমে আমাদের একটা লিখিত কনসেন্ট ফর্মে সিগনেচার নিতে হবে। তারপর রোগীর শরীর থেকে যত ধরনের মেটাল জিনিস আছে সেগুলো খুলে রাখতে হবে, এবং রোগীকে তার যে পোশাক পরে আসে সেই পোশাকটা চেঞ্জ করে হসপিটাল গাউন পরায় দিতে হবে। তারপরে রোগীকে কাউন্সিলিং করতে হবে যে কিভাবে শ্বাস বন্ধ রাখতে হবে, কতক্ষণ বন্ধ রাখতে হবে, এবং এই শ্বাস বন্ধ রাখা এবং ছাড়ার একটা কোচিং বা কাউন্সিলে প্র্যাকটিস করাতে হবে। ঠিক আছে, মানে স্ক্যান শুরু করার আগে। তারপর যদি কোনো পেশেন্ট ক্লোস্ট্রোফোবিক পেশেন্ট, অর্থাৎ যে পেশেন্ট গুলো ভয় পায় মেশিনে ঢুকতে বা শ্বাস বন্ধ হয়ে আসে, তখন সেই রোগীর সাথে তার একটা তার রিলেটিভ বা কোনো একটা স্টাফ, সাধারণত আমরা অ্যালাউ করি না, সাধারণত রিলেটিভ থাকলে রিলেটিভ যে পেশেন্টের সাথে আমরা অ্যালাউ করি। এখন এই পরীক্ষা করার আগে রুম অবশ্যই 4 থেকে 6 ঘন্টা খালি পেটে থাকতে হবে। তো আমরা এই সকালবেলায় পরীক্ষাটা করার চেষ্টা করি, যে আগের দিন বলে দেই যে রাতে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য, এবং সকালবেলা খালি পেটে পানীয় না খেয়ে এই পরীক্ষাটা যাতে করতে আসে সকালবেলা। তো অনেক সময় দেখা গেছে অনেক রোগী ইমার্জেন্সি সিচুয়েশনে আসে যে করাই লাগবে আজকে, তো সেক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আজকে করব, মিনিমাম 4 থেকে 5 ঘন্টা খালি পেট থাকতে হবে। মানে 4-5 ঘন্টার মধ্যে পানিও খাওয়া যাবে না, যদি পানি খেয়ে থাকেন তাহলে ওয়েট করতে হবে। তারপরে রোগীর কানের প্রোটেকশনের জন্য হেডফোন দিতে হবে রোগীর কানে, এবং এই পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের ব্যাখ্যা করতে হবে রোগীকে, এবং রোগীর ওজন নিয়ে রাখতে হবে, হাইট এবং ওয়েট। এবং পরীক্ষা করা শুরুর আগে আমাদের রোগীকে 3 থেকে 4 চামচ আয়রন সিরাপ অথবা ব্লুবেরি জুস রোগীকে খাওয়াতে হবে, যাতে রোগীর স্টোমাকে বা ডিউডিনামে যদি কোনো ফ্লুইডও থাকে, সেই ফ্লুইডটা যাতে এই আয়রন সিরাপের সাথে মিশে সেই ফ্লুইড গুলো যাতে T2-তে ব্ল্যাক সিগন্যাল দেয়। ঠিক আছে, মানে আমরা নর্মালি কি হয় যে ফ্লুইড থাকলে T2-তে সাদা আসে, কিন্তু যদি আমরা এই ফ্লুইডের সাথে আয়রন মিলাই দিই, তাহলে কি হবে, ওই ফ্লুইডটা T2-তে ডার্ক হয়ে যাবে। তো এটা একটা টেকনিক আমরা ব্যবহার করি। তো আমরা আমাদের দেশে আয়রন সিরাপ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কম্পিরন। কম্পিরন সিরাপ আমরা রোগীকে 3-4 চামচ খাওয়াই দিই, তাহলে এটা রেজাল্টটা ভালো আসে। এখন আমাদের পেশেন্ট পজিশনিং করতে হবে, তো হেড ফার্স্ট সুপাইন, তো মাথা আগে যাবে এবং রোগী চিত হয়ে শুবে, এবং রোগীর বুকের উপরে আমাদের রেসপিরেটরি গেটিং লাগিয়ে দেব, এবং রেসপিরেটরি গেটিং লাগানোর পরে আমরা যে বডি কয়েল আছে সেই বডি কয়েলটা আমরা এমন ভাবে লাগাবো যাতে
এই কয়েলের নিচের অংশটা ইলিয়াক ক্রেস্ট বরাবর থাকে এবং উপরের অংশটা আমাদের মিড চেস্টে থাকে। এবং এই বডি কয়েলের যে স্টেপ গুলো আছে, স্টেপ গুলো আমরা দুই পাশে টাইট করে বেঁধে দিব যাতে এই কয়েলটা নড়াচড়া না করে। এবং রোগীর মাথার নিচে অবশ্যই বালিশ দিব যাতে আরাম পেতে পারে। এবং পায়ের নিচে আমরা কুশন বা ফোম দিতে পারি। এবং সেন্টারিংটা করতে হবে আমাদের কয়েলের ঠিক মাঝখানে। কয়েলের এই মাঝখানে একটা লাইন থাকে, এই লাইনে করতে পারি। বা এখানে দেওয়া আছে জি পয়েন্ট প্রসেস অফ স্টারনাম, অর্থাৎ স্টারনামের যে লাস্ট অংশটা এই জায়গাটায় অন করলে হয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে লিভারটা, গল ব্লাডারটা আসলে রোগীর কোথায় থাকতে পারে। লিভার এবং গল ব্লাডার থাকে কিন্তু চেস্টের নিচের দিকে থাকে। ঠিক আছে, আমাদের কিন্তু এই পেটের মাঝখানে কিন্তু লিভার থাকে না। লিভারটা থাকে আপার অ্যাবডোমেনে এবং চেস্টের নিচের দিকে। এই এই জায়গাটা লিভার। তো প্রথমে যে আমাদের লোকালাইজার ছবিগুলো আসবে, লোকালাইজার হচ্ছে একটা করোনাল, একটা এক্সিয়াল, একটা সেজিটাল। তো এই লোকালাইজারে কিন্তু আমরা মানে হালকা ভাবে বুঝতে পারতেছি যে এখানে একটা লিভার আছে। এটা হচ্ছে লিভার। এবং এটা হচ্ছে গল ব্লাডার। এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। তো এখানে প্যানক্রিয়াটিক ডাক্টের একটা অংশ দেখা যাচ্ছে। আর এটা একটা স্টোমাকের অংশ। আর এটা হার্ট, এটা চেস্ট। তো লোকালাইজার আসে হলো আমরা যাতে এই লোকালাইজারের উপর আমরা প্ল্যান দিতে পারি অন্যান্য প্রোটোকল গুলো। তো এখন আমরা টি2 করোনাল কিভাবে প্ল্যান দিব। তাহলে করোনাল স্লাইসেস আমরা প্ল্যান দিব কিসের উপরে? এক্সিয়ালের উপর এবং সেজিটালের উপর। তাহলে করোনাল ছবির উপরে আমাদের বক্সটা থাকবে এবং আমাদের স্লাইস গুলো থাকবে এক্সিয়াল এবং সেজিটাল। এবং এমন ভাবে প্ল্যান দিব যাতে এই স্লাইস গুলো লিভারের সাথে একদম থাকে, ভার্টিক্যালি থাকে। তারপর পুরাটা লিভার যাতে কভার করে এবং সামনের অ্যাবডোমেনের যে এরিয়া আছে সেটা কভার করে, অ্যাবডোমিনাল ওয়াল যাতে কভার করে এবং পিছনে স্পাইনাস মাসেল যাতে কভার করে। এবং এই স্ক্যান শুরু করার আগে আমাদের মেশিন থেকে শ্বাস বন্ধ করার জন্য নোটিফিকেশন চাবে। তো তখন আমরা রোগীকে বলবো যে শ্বাস টেনে বন্ধ রাখেন। শ্বাস টেনে বন্ধ রাখার পরে আমরা স্ক্যানটি শুরু করব। স্ক্যানটি শুরু করার দেখা গেছে 14-15 সেকেন্ড পরে স্ক্যানটি শেষ হয়ে যাবে, তখন বলবো শ্বাস বন্ধ করে। তো এরকম দুইবার স্ক্যান নিতে হবে এবং দুইবার স্ক্যান নেওয়ার পরে আমাদের এই সিকোয়েন্সটা শেষ হবে। তারপর টি2 করোনার ছবি আসবে। ছবি আসার পরে আমরা এরকম ভালো সুন্দর ছবি পাবো, হাই রেজলিউশনের। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে যে লিভারটা, গল ব্লাডারটা এখানে একটু বড় দেখা যাচ্ছে। এবং কমন বাইল ডাক্ট এটা ডায়ালেটেড হয়ে গেছে। তারপরে এখানে অন্যান্য বাইল ডাক্ট আছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। তো এখানে ডায়ালেটেড হওয়ার কারণ বেশিরভাগ দেখা গেছে যে এই যে প্যাপিলা আছে, প্যাপিলাতে কোনো ক্যান্সার হলে বা নিচের দিকে কোনো ন্যারোয়িং বা কোনো স্টোন থাকলে এখানে ন্যারো হয়ে যায় নিচের দিকটা এবং উপরে ডায়ালেটেড হয়ে যায়। এবং সেকেন্ড ছবিটাতে দেখা যাচ্ছে যে এই যে কমন বাইল ডাক্টের মাঝখানে নিচের দিকে একটা কালো স্পট দেখা যাচ্ছে। এই কালো জিনিসটাই হচ্ছে স্টোন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্টোন সবসময় কালো হয়। এমআরআই তে স্টোন কালো হয়, ফ্লুইড সাদা হয়। যত ফ্লুইড দেখা যাচ্ছে, যত সাদা অংশ দেখা যাচ্ছে ব্রাইট, সবগুলো হচ্ছে বাইল। এবং বাইলের মাঝখানে যে স্টোন থাকে সেই স্টোন হচ্ছে কালো। তারপরে আমরা এক্সিয়াল ছবি প্ল্যান দিব।
হচ্ছে লিভারের সাথে হরাইজন্টালি প্লানটা হবে, এবং আমাদের লিভারের উপর থেকে শুরু করে একদম এই প্যাপিলার নিচ পর্যন্ত আমরা এক্সিয়াল কাট নিব, এবং এক্সিয়াল করোনালের উপর প্লান দিব এবং সেজুলার উপর প্লান দিব। তাহলে এখানে বলছে যে স্লাইসেস মাস্ট বি সাফিসিয়েন্ট টু কভার দ্য এন্টায়ার লিভার ফ্রম দ্য ডায়াফ্রাম ডাউন টু দ্য সি লুপ অফ দ্য ডিউডেনাম। তাহলে আমাদের উপরে ডায়াফ্রাম থেকে নিচে ডিউডেনামের সি লুপ পর্যন্ত আমাদের প্লান দিতে হবে, এবং এই প্লান গুলা যখন স্টার্ট হবে আমাদের রোগীকে শ্বাস বন্ধ রাখতে বলবো, এবং স্ক্যান শেষ হলে শ্বাস ছেড়ে দিতে বলবো। এখানে বলছে যে প্ল্যানিং শুড বি কন্ডাক্টেড ইউজিং দ্য ব্রেথ হোল্ড হেস্ট coronal সিকোয়েন্স because the diaphragm exerts downward pressure on the liver during inhalation, leading to a shift in the liver's position from the initial localized scan. তো এখন এখানে বলছে যে আমরা কোন স্কেলের উপর প্ল্যান দিব। আমরা সবসময় প্ল্যান দিব হচ্ছে ব্রেথ হোল্ড, অর্থাৎ রুগী যখন শ্বাস টেনে বন্ধ রাখবে ওই লোকালাইজারের উপর আমরা প্ল্যান দিব। কারণ কি, যখন রুগী শ্বাস নিতে থাকে বা এবং শ্বাস ছাড়তে থাকে তখন কিন্তু লিভারটা উপরে থাকে, এবং যখন রুগী শ্বাস টেনে বন্ধ রাখে তখন ডায়াফ্রামটা নিচের দিকে চাপ খায়, নিচের দিকে নামে এবং লিভারটাও নিচের দিকে নামে। তার কারণে আমরা যদি সঠিকভাবে প্ল্যান না দেই দেখা যাবে আমাদের ছবিগুলো ঠিক মতো আসবে না। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে অ্যাক্সিয়াল ইমেজ গুলা। আচ্ছা, প্রথম ছবিটা দেখি। প্রথম ছবিটা হচ্ছে আমরা T2 অ্যাক্সিয়াল ইমেজ, হ্যাঁ, এবং এটা কিন্তু ফ্যাট স্যাচুরেশন ইমেজ না, কারণ আমাদের যে অ্যাবডোমিনাল ওয়ালের উপরে যে স্কিনের নিচে যে ফ্যাট, এই ফ্যাট গুলো দেখা যাচ্ছে, ফ্যাট গুলো সাদা হয়ে আছে। এবং এখানে যে আমাদের বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টের ভিতরে এই যে কালো হয়ে আছে একটা বড় একটা ছোট দুইটা স্টোন দেখা যাচ্ছে। এবং নিচের ছবিটা হচ্ছে T2 অ্যাক্সিয়াল, কারণ আমাদের স্কিনে ফ্যাট সাদা। এবং এখানেও এই যে বাইল ডাক্টের ভিতরে একটা কালো স্টোন দেখা যাচ্ছে, এবং গল ব্লাডারে কিছু নাই, গল ব্লাডার ভালো আছে। তো এটা এটা সম্ভবত পেনক্রিয়াটিক ডাক্টে থাকতে পারে, কারণ এটা এটা বাইল ডাক্ট হতে পারে, এটা বাইল ডাক্ট, এটা পেনক্রিয়াটিক ডাক্ট। এখন এই চারটা ইমেজ হচ্ছে ফ্যাট স্যাচুরেশন ইমেজ। কারণ কি, দেখো যে প্রথমত দেখো যে স্কিনের যে ফ্যাট গুলো এগুলো কিন্তু কালো হয়ে আছে সবগুলা ইমেজে। নিচের পাশটা যেখানে সাদা থাকার কথা স্কিনের ফ্যাট গুলো কালো হয়ে আছে। এবং অ্যাবডোমিনের ভিতরে যদি খেয়াল করো যে অ্যাবডোমিনাল যে ফ্যাট এগুলো কিন্তু কালো হয়ে আছে, তার মানে এটা T2 ফ্যাট স্যাচুরেশন। এবং T2 কেন, যেহেতু আমাদের ফ্লুইড গুলা সাদা, যে কিডনি যে ফ্লুইড সাদা দেখা যাচ্ছে, স্পাইনাল কর্ডের যে CSF সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা দেখবো থিক স্লাইস কিভাবে প্ল্যান করে। তো থিক স্লাইসটা হচ্ছে এখানে একটা স্লাইস, কিন্তু স্লাইসটার থিকনেসটা অনেক বেশি, অর্থাৎ অনেক বড় এরিয়া কভার করবে, এবং এই থিকনেসটা সাধারণত 40 to 50 মিলিমিটার হয়। এবং এই স্লাইসটা আমাদের অ্যাঙ্গেল করতে হয়, অ্যাঙ্গেল করে দিতে হয় যাতে এই স্লাইসের ভিতরে আমার গল ব্লাডার এবং পেনক্রিয়াটিক ডাক্টটা চলে আসে একটা স্লাইসের ভিতরে। পেনক্রিয়াটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট এবং পেন গল ব্লাডার যাতে এই স্লাইসের ভিতরে থাকে। তো এই স্লাইসটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার নিব এবং কয়েকটা ছবি পাবো। এবং এই স্লাইসটা প্ল্যান দিতে হয়, যেহেতু এটা করোনাল অবলিক ইমেজ পাবো সেক্ষেত্রে আমাদের এক্সিএল এর উপর অবলিক করে প্ল্যান দিতে হয়, এবং সেজিটালের উপর খেয়াল রাখতে হয় যাতে কমন বাইল ডাক্ট এবং গলবাটা যাতে কভার করে।
এবং আমরা থিক স্লাইসে স্ক্যান নেওয়ার পরে আমরা এরকম ছবি পাবো। তো থিক স্লাইস নেওয়ার সময় দেখা গেছে অনেক সময় এই স্পাইনাল কর্ডের ছবি চলে আসে, স্পাইনাল কর্ডের যে ফ্লুইড আছে সিএসএফ এর ছবি চলে আসে। তো এটা আসলে সমস্যা নাই, তবে যতটুকু পারা যায় যাতে স্পাইনাল কর্ডের উপর প্লানটা না পড়ে। আমাদের মূল টার্গেট হচ্ছে এগুলো। এটা হচ্ছে কমন বাইল ডাক্ট এবং এটা হচ্ছে গল ব্লাডার। তাহলে এগুলা কি? তো এগুলা কি তোমরা কি কেউ বলতে পারবে এই এই ফ্লুইড গুলা কোত্থেকে আসলো? এটা ডিউডেনাম লুপের। হ্যাঁ, রোগীর ডিউডেনামে ফ্লুইড আছে। হয়তো রোগী পানি খাইছে কিছুক্ষণ আগে বা আধা এক ঘন্টা আগে পানি খাওয়ার কারণে যে ডিউডেনাম এই সিগন্যালটা যদি না থাকতো, ডিউডেনামে ফ্লুইডের সিগন্যালটা যদি না থাকতো, তাহলে এই ছবিটা কিন্তু আরো সুন্দর দেখা যেত। হয়তো রোগীকে কোনো আয়রন সিরাপ টিরাপ বা প্রিপারেশন ভালো হয় নাই, ওইভাবে করা হয়েছে, সিরাপ খাওয়ানো হয় নাই। আচ্ছা, তো এটাও একটা থিক স্লাইসের প্ল্যানিং। এবং এই প্ল্যানটা আগের আগের ছবিটা যে অ্যাঙ্গেলে ছিল, এই ছবিটা অ্যাঙ্গেলটা একটু কমানো হয়েছে, মানে একটু স্ট্রেট ভাবে নেওয়া হয়েছে যাতে এই পুরো প্যানক্রিয়াসটা কভার করে। তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে আমরা সুন্দরভাবে এই যে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এবং গল ব্লাডার দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সাথে সাথে স্টোমাকের ভিতর যে ফ্লুইড আছে এবং ডিউডিনামে যে ফ্লুইড আছে, এই ফ্লুইড গুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমরা আসলে দেখতে চাই না। আমরা শুধু চাই হচ্ছে কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট এবং গল ব্লাডার দেখতে। তো এখন আমি দেখবো যে রেডিয়াল স্লাইস অর্থাৎ থিক স্লাইস আমরা অনেক সময় একটা একটা করে না নিয়ে একসাথে কয়েকগুলা স্লাইস একবারে প্লান দিতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এই সবগুলা স্লাইসের সেন্টারিংটা যাতে আমাদের কমন বাইল ডাক্টের উপর থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবং স্লাইস গুলো যাতে আমাদের কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট কভার করে সেটা খেয়াল রাখতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের T2 স্পেস 3D, যেটা হচ্ছে থিন স্লাইস অর্থাৎ 1 মিলিমিটারের অনেকগুলা স্লাইস হবে। এবং এটা একটা 3D সিকোয়েন্স হবে, যেটা শেষ হওয়ার পরে এই সিকোয়েন্সটার যে ছবিগুলো আমরা 3D তে নিয়ে পোস্ট প্রসেসিং করে এই 3D ইমেজটা বানাবো। এখন প্ল্যান দিতে হবে কিভাবে, ওই আগের মতোই যে এই 3D যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটার ভিতর যাতে আমার গল ব্লাডার, কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্টটা থাকে। এবং এই স্লাইসটা যেহেতু রেসপিরেটরি গেটেড স্লাইস, সরি, এই স্ক্যানটা যেহেতু রেসপিরেটরি গেটেড স্ক্যান, এজন্য ছবিতে একটা রেসপিরেটরি নেভিগেশন থাকবে। এই নেভিগেশনটা আমাদের এমন ভাবে প্ল্যান দিতে হবে, পজিশন রাখতে হবে যাতে এই রেসপিরেটরি নেভিগেশনের উপরের অর্ধেকটা থাকে ডায়াফ্রামের উপরে এবং নিচের অর্ধেকটা থাকে ডায়াফ্রামের নিচে। তাহলে যে রেসপিরেটরি গেটেরটা মানে সঠিক সিগন্যাল পাবে রোগীর শরীর থেকে যে কখন শ্বাস নিচ্ছে কখন শ্বাস ছাড়ছে। এবং এটা সেজিটাল ইমেজও এটা থাকতে হবে যদি লিভারের উপরে থাকে। তো এই এখানে আছে, এটা যদি এই লিভারের ঠিক ডায়াফ্রামের ডোমে দেওয়া যায় তো সেটা আরো ভালো হতো। তো এখানে যে বলছে যে এটাকে বলে রেসপিরেটরি নেভিগেটর বক্স, অর্থাৎ এই যে নীল কালার যে বক্সটা, এটা হচ্ছে রেসপিরেটরি নেভিগেটর বক্স। তো এটা এমআরআই সিকোয়েন্সে হলুদ কালার থাকতে পারে। এবং প্লেস ইট ইন দ্য মিডল অফ দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম, অর্থাৎ আমাদের ডায়াফ্রামের রাইট ডোমে এটা প্লেস করতে হবে। এবং হাফ অফ দ্য বক্স ওভার দ্য রাইট লোব অফ দ্য লিভার এন্ড দ্য আদার হাফ অফ দ্য লাংস। তাহলে এই বক্সের অর্ধেকটা লাংস এর উপর থাকবে এবং অর্ধেকটা আমাদের লিভারের রাইট লোবের উপর থাকবে। এবং প্ল্যানটা দিতে হবে আমাদের নন ব্রেথ হোল্ড লোকালাইজারে, অর্থাৎ যেই লোকালাইজারটা মানে শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া হয়েছে সেই লোকালাইজারের উপর নিতে হবে। তাহলে আমাদের কি দুইটা লোকালাইজার নিতে হবে, একটা হচ্ছে ফ্রি ব্রিদিং মানে রোগী অটোমেটিক শ্বাস, তা স্বাভাবিকভাবে শ্বাস নিবে ছাড়বে সেই অবস্থায়
একটা নিতে হবে, আরেকটা লোকালাইজার নিতে হবে ব্রেথ হোল্ড। তো যুক্তি যখন শ্বাস টেনে বন্ধ রাখবে তখন একটা লোকালাইজার নিতে হবে। এবং রুগীকে বলতে হবে যে আপনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেন, যাতে সঠিকভাবে মেশিন সিগন্যালটা পায়। তো এখানে যে 3D ছবির কি সুন্দর ছবি দেখা যাচ্ছে, যে 3D ছবিগুলা পোস্ট প্রসেসিং করার পরে বিভিন্ন অংশ কেটে দেখা যাচ্ছে যে এখানে গল ব্লাডারটা 3D ভাবে দেখানো হয়েছে। এই ছবিগুলো কিন্তু রোটেট করা যায় না, যেহেতু এখানে 2D ইমেজ দেখা হিসেবে আছে, আমি রোটেট করে দেখাতে পারছি না, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলা 3D ইমেজ। এগুলা বিভিন্ন আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবো। তবে এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, অনেক ডাইলেটেড, আর এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এগুলা সব হচ্ছে বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট। তবে এখানেও সুন্দরভাবে হেপাটিক ডাক্ট গুলা দেখা যাচ্ছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, গল ব্লাডার, সিস্টিক ডাক্ট, তারপর প্যানক্রিয়াটিক ডাক্ট। সুন্দরভাবে 3D করা হয়েছে, সুন্দর ছবি।